আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের সপ্তম অধ্যায় কার্যপত্র। অনেকেই জানিয়েছেন, মেসেঞ্জারে আমাকে জানিয়েছেন, যে মেসেজ করেছেন যে আপনাদের কার্যপত্রে একটু প্রবলেম আছে, সমন্বয় জাবেদাগুলো একটু প্রবলেম হচ্ছে আপনাদের। তো সুতরাং আমি আজকে কার্যপত্রের সমন্বয় জাবেদাগুলো আলোচনা করব এবং কার্যপত্র কেন করা হয় সেটা একটু আলোচনা করে নেব হালকা, এবং কি কি বিষয় থাকে বিস্তারিত। তো আশা করি আপনারা এই কার্যপত্রের সাথে আপনারা আমার সাথে কার্যপত্রের ক্লাস করবেন। কার্যপত্রের সাথে যে সমন্বয় জাবেদা আছে, সমন্বয় জাবেদাগুলো আমরা এখন করবো এবং সেগুলো আপনার বাসায় বারবার করবেন। সুতরাং আসুন আমরা ওই বিষয়ে আলোচনায় যাই, এবং আশা করি আমার ক্লাসটি কেমন লাগছে সেটা আপনি কমেন্টে জানাবেন। ভালো হলে বলবেন, আর যদি কোনো সমস্যা থেকে থাকে, যদি না বুঝে থাকেন কোথাও, তাহলে সেটা আমাকে কল করবেন মেসেঞ্জারে অথবা ফোনে, অথবা কমেন্টে লিখবেন, আমি সেটা আবার বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। আশা রাখি আপনারা বুঝবেন। তো তাহলে চলুন আজকে কার্যপত্র ক্লাসটি করি। হ্যাঁ, কার্যপত্র চ্যাপ্টারটি আপনাদের সপ্তম অধ্যায় আপনাদের বইতে। যারা এইচএসসি পরীক্ষার্থী তারাও একটু ভালোভাবে মনোযোগ দিবেন, ওদের কাছ থেকে একটু বেশি সমস্যার কথা উল্লেখ আছে, যে টুকটাক সমস্যা হচ্ছে। তো আসুন, কার্যপত্র হচ্ছে একটা প্রতিষ্ঠানের, অর্থাৎ আপনাদের এখানে সংজ্ঞায় বলা আছে যেগুলো, যে হিসাবের গাণিতিক বিশুদ্ধতা যাচাই করার জন্য রেওয়া মিলের পাশাপাশি সমন্বিত রেওয়া মিল, আয় বিবরণী এবং উদ্বৃত্তপত্র বা সম্পত্তি দায়ের কলাম তৈরি করে যে বহুগড়া খসড়া বিবরণী প্রণয়ন করা হয় তাকে কার্যপত্র বা ওয়ার্কশিট বলে। ইংরেজিতে বলা হয় কি? ওয়ার্কশিট। কি বলা হয় ইংরেজিতে? ওয়ার্কশিট বলা হয়। তো এখন খেয়াল করেন, যেটা বলতে চাচ্ছিলাম, যে কার্যপত্রটা কেন করা হয়। একটা প্রতিষ্ঠানের সার্বিক আর্থিক অবস্থা তুলে ধরা হয় এই কার্যপত্রের মাধ্যমে। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের মুনাফা পর্যন্ত জানা যায়, আর্থিক অবস্থা জানা যায়, এবং আপনার কি জানা যায়, সম্পত্তির পরিমাণ জানা যায়। অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে সম্পত্তি এবং দায়ের পরিমাণ জানা যায়। আর বিশদায় বিবরণীর মাধ্যমে আপনারা এখানে জানতে পারেন কত টাকা মোট লাভ বা মোট মুনাফা মানে অর্থাৎ মোট লাভ বা মোট মুনাফা, অথবা মোট ক্ষতির পরিমাণ জানতে পারেন। তো যাই হোক, আসুন আমরা এই বিষয়ে একটু আলোচনা করি। কার্যপত্রের বৈশিষ্ট্য হলো এটা আর্থিক বিবরণী খসড়া। এটা খসড়া একটা আর্থিক বিবরণী, একটা সংক্ষেপে এক পেজে অথবা একটা জায়গায়, একটা স্থানে আপনার সকল আর্থিক অবস্থা তুলে ধরা হয় বিধায় এটা আর্থিক বিবরণী খসড়াও বলা হয়। এটাকে কার্যপত্রের বৈশিষ্ট্যের মধ্যে আছে কলাম সংখ্যা এবং শিরোনাম থাকে। এখানে কলাম থাকে, এখন সংখ্যা এবং শিরোনাম থাকে, কলাম থাকে। অর্থাৎ রেওয়া মিলে 8 গড়া কার্যপত্র থাকে, 10 গড়া কার্যপত্র থাকে, আপনার বহু গড়া কার্যপত্র থাকে। তো এখানে বহু গড়া কার্যপত্র বলতে বোঝায় 12 গড়া আর কি। মোট কথা হচ্ছে 8 গড়া, 10 গড়া আর হলো কি 12 গড়া কার্যপত্র থাকে। এখন প্রশ্ন হলো, স্যার আমাদের তো ম্যাক্সিমাম সময় 10 গড়া আসে। 10 গড়া আসে, ঠিক আছে, পাশাপাশি 8 গড়া এসে থাকে। আবার উল্লেখ করে দেয় অঙ্কের মধ্যে আপনাকে কতটুকু করতে হবে। রেওয়া মিল করতে বলে, সমন্বয় করতে বলে, দেন আপনাকে কি করতে বলে, যে করতে বলে আপনার বলা হয় সমন্বিত রেওয়া মিল পর্যন্ত করতে। হ্যাঁ, এই পর্যন্তই করতে বলে। এখন 8 গড়া করতে বলা হয়। আচ্ছা, যাই হোক, আমরা একটু দেখি, আমরা পরবর্তীতে কয় গড়া আছে এগুলো আমরা ছকের সাহায্যে আমরা দেখে নেব। এটা আপনাদের বইতেও আছে, বিভিন্ন রাইটারের বইতেও দেওয়া আছে। তারপরে বাধ্যবাধকতা, অর্থাৎ কার্যপত্র করতে কি বাধ্যবাধকতা আছে কিনা। আসলে এটা কার্যপত্র করতে গেলে কোনো বাধ্যবাধকতা নেই। মোট কথা হচ্ছে যে এটা ঐচ্ছিক বিষয়। স্প্রেডশিট বা পেন্সিলের ব্যবহার, এটা কম্পিউটার করলে স্প্রেডশিটের ব্যবহার করা যায়, এবং খাতা কলমে করলে সেটা পেন্সিলের ব্যবহার করে স্প্রেডশিট অঙ্কন করে দেন আমরা অঙ্কটা করি। মূলত আমরা পেন্সিলের ব্যবহারটাই করি। এখন আসলে কার্যপত্রের উদ্দেশ্যটা কি? কার্যপত্রের উদ্দেশ্যটা হচ্ছে যে আপনার এই যে বইয়ের মধ্যে লেখা আছে, খতিয়ানের উদ্বৃত্ত একত্রে প্রদর্শন করা। খতিয়ানের যে উদ্বৃত্তগুলো থাকে, রেওয়া মিল থাকে, আমরা জানি খতিয়ানের উদ্বৃত্তগুলো নিয়ে আমরা রেওয়া মিল তৈরি করি। তাহলে সুতরাং রেওয়া মিল তৈরি করতে গেলে আমাদের কি লাগে, খতিয়ানের লাগে, অর্থাৎ খতিয়ান উদ্বৃত্ত লাগে। তাহলে খতিয়ান উদ্বৃত্তগুলো এই জায়গায় একত্রিত হয়। গাণিতিক ভুল পরিহার, এই অঙ্কে পাশাপাশি ডেবিট কলাম এবং ক্রেডিট কলাম থাকে। তাহলে দেখে দেখে আমাদের অঙ্কটা করতে সুবিধা হয়, এবং আমরা ভুল ত্রুটি সমন্বয় সাধন করতে পারি, এবং ভুল ত্রুটিগুলাই সহজেই এড়িয়ে চলা যায়, এবং ভুল ত্রুটি খুব কম হয়।
এবং এটা আর্থিক বিবরণী প্রণয়নে সহায়তা করে এবং সঠিক যাচাই করা যায় হিসাব নিকাশগুলো এবং ভুলের সম্ভাবনা হ্রাস পায় এই অঙ্কের মধ্যে এবং আর্থিক ফলাফল অবস্থার ফলাফল জানা যায়। আর্থিক অবস্থার ফলাফল অর্থাৎ নিট লাভ বা ক্ষতি, দায় বা সম্পত্তির পরিমাণ, এগুলো আপনাদের বইতে আছে, বিস্তারিত পড়ে নেবেন। তো আজকের যে বিষয়গুলো হচ্ছে কার্যপত্রের যে পার্টগুলো ছিল আপনাদের বোঝানো হয়েছিল আগে কোচিং এ, সেগুলো একটু ভালো করে দেখে নেন। কার্যপত্র প্রথম হচ্ছে 8 গড়া কার্যপত্র। দেখেন প্রথম ধাপ হচ্ছে হিসাবে শিরোনাম থাকে। 8 গড়া বলতে টাকার গড় 8টা। দেখেন আপনি কাউন্ট করেন 1 2 3 4 5 6 7 8, রেয়া মিলে 2টা, সমন্বয়ে 2টা, আয় বিবরণীতে উদ্ধৃতপত্রে 2টা। 8 গড়া নগদানের কার্যপত্রের মধ্যে আপনার কি আছে দেখেন, যেই জিনিসটা নাই সেটা হচ্ছে সমন্বিত রেওয়া মিলের অংশটা যে 10 গড়ায় আছে। 10 গড়া এই 8 গড়ার সাথে একটা যুক্ত হয় কি 10 গড়া সমন্বিত রেওয়া মিল। মূলত 10 গড়াটাই হচ্ছে মূল কার্যপত্র এবং এই 10 গড়া কার্যপত্রটা আপনাদের বেশি আসে। তো প্রথম থাকে রেওয়া মিল, তারপরে থাকে সমন্বয়, তারপরে সমন্বিত রেওয়া মিল, তারপরে আয় বিবরণী, তারপরে উদ্ধৃতপত্র। কিন্তু 8 গড়া কার্যপত্রের মধ্যে সমন্বিত রেওয়া মিলটা নাই, সরাসরি সমন্বয়ের পরে সরাসরি আয় বিবরণী থাকে এবং সরাসরি আপনার আয় বিবরণী তৈরি করতে হয়। এখন আসেন 12 গড়া কার্যপত্র। এটা নর্মালি আপনাদের একাদশ শ্রেণী বা দ্বাদশ শ্রেণীতে বেশি দেখা যায় না, এটা অনার্স উঠলে আপনারা পাবেন, তবে ওখানে বেশি একটা আসে না 12 গড়া কার্যপত্র, কারণ এটা আমাদের যে বোর্ডে খাতা দেওয়া হয় সেটা করতে একটু কষ্ট হয়ে যায়, প্লাস একটু সময় সাপেক্ষ ব্যাপার। বিভিন্ন দিক বিবেচনা করে এই শিক্ষকরা যারা প্রশ্নপত্র প্রণয়ন করেন তারা এই বিষয়টা পরিহার করে চলেন। তো আপনাদের একাদশ শ্রেণীতে অনেক সময় দেখা যায় যে আপনাদের রেয়া মিলও করতে বলে, সমন্বয় করতে সমন্বিত রেয়া মিল পর্যন্ত করতে বলে, এতটুকু করতে বলে। নাম্বার 4 তো ওই অনুসারেই করতে বলে, অথবা আপনার দেখা যাবে যে আপনাদের অঙ্কের মধ্যে সমন্বয় জাবেদা কম আসবে এবং রেয়া মিল যেটাতে থাকবে হিসাবের শিরোনামগুলো খুব কম থাকবে, অর্থাৎ হিসাবের পরিমাণ কম থাকবে, এন্ট্রি কম থাকবে আর হিসাবের এন্ট্রিগুলো। তো আসুন আমরা আজকে সমন্বয় জাবেদায় যাই। আজকে কিছু বোর্ড কোশ্চেন করাবো। এখন আমরা জানি সমন্বয় জাবেদার মধ্যে আপনাদের কি কি আসে সৃজনশীল প্রশ্নের মধ্যে। ক অংশে সমন্বয়ের কিছু অংশ আসে, অনেক সময় 2টা সমন্বয় জাবেদাও চায়, জাবেদার অংশও থাকে। ক অংশে আসে সমন্বয় জাবেদা আসে। সমন্বয় জাবেদা তো জানেন, করিয়েছি, আজকেও করাবো, এটাই আপনাদের মূল টপিক আজকের বিষয়। সমন্বয় জাবেদার পরে কার্যপত্র আসে, অর্থাৎ সমন্বয় জাবেদারা খ অংশে আসে। ক অংশ আসে 2-3টা চাইলে, 2-3টা জাবেদা চাইলে, অথবা 2টা জাবেদা চাইলে বা একটা জাবেদা সমন্বয় জাবেদা চাইলে সেটা ক অংশে আসে। আর 4টা-5টা বা সকল জাবেদা, অর্থাৎ যে জাবেদাগুলো দেওয়া থাকে বা সমন্বয়গুলো দেওয়া থাকে আপনার অঙ্কের নিচে, সেই জাবেদাগুলো আসে। তারপরে আসেন কার্যপত্র। কার্যপত্র হচ্ছে 8 গড়া খতিয়ান আসে, 8 গড়া হচ্ছে 8 গড়া কার্যপত্র, 8 গড়া 10 গড়া কার্যপত্র, 12 গড়া কার্যপত্র আসে। এটা গ অংশে আসে অথবা খ অংশেও আসে। আবার বিপরীত দাখিলা আসে। বিপরীত দাখিলা হচ্ছে সমন্বয় জাবেদার বিপরীত। কিছু কিছু জাবেদা আছে যেগুলো বিপরীত দাখিলা, আপনাদের কিছু রুলস দিয়েছিলাম কোচিং এ, সেই রুলসগুলো একটু ভালোভাবে পড়ে নেবেন। রুলসগুলো পড়ে নিলে একটু সহজ মনে হবে। আমিও আপনাদের লাইভ ক্লাসে আসবো অথবা ভিডিও কন্টেন্ট আপলোড করব, ওখানে ওই ক্লাসে আমার নেক্সট পরবর্তী ক্লাসে একটু অপেক্ষায় থাকবেন। বিপরীত দাখিলাগুলো বুঝিয়ে দেবো সমন্বয় জাবেদার পরে। আর সমন্বয় জাবেদা পারলে বিপরীত দাখিলা পারবেন, সমন্বয় জাবেদা না পারলে বিপরীত দাখিলা পারবেন না। সমাপনী দাখিলাও আসে, সমাপনী দাখিলা এগুলি সবই ঐচ্ছিক, সুতরাং আপনাকে কি করতে হবে, সমাপনী দাখিলা পর্যন্ত এই বিষয়গুলো আপনাকে শিখতে হবে। সমন্বয়ে জাবেদা শিখতে হবে, কার্যপত্র শিখতে হবে, বিপরীত দাখিলা শিখতে হবে, সমাপনী দাখিলা শিখতে হবে। তো সুতরাং আসুন আমরা এবার সমন্বয় জাবেদায় যাই। তো সমন্বয় জাবেদা আমরা করব ইনশাআল্লাহ। আপনাদের প্রশ্ন যেমন ধরেন রাজশাহী বোর্ড 2019 কার্যপত্রে যে ধরনের প্রশ্ন এসে থাকে বোর্ডে, আমি ঢাকা বোর্ড 2019 করালাম না, কারণ আমরা ধরে নেই ওই বোর্ডটা আসে না। তো আজকে আসেন রাজশাহী বোর্ড 2019 থেকে শুরু করব। শুধু আমরা আজকে থেকে শুধু সমন্বয় জাবেদা করবো। আমি বোর্ড কোশ্চেন সলিউশন করা আছে আপনাদের যে সাপ্লিমেন্টে, লেকচার গাইডে এবং লেকচার পাবলিকেশন মোটামুটি ভালোভাবেই দিয়েছেন। কিছু মানে মোটামুটি ভালো বইটা আপনাদের একটু রেফার করেছিলাম, আপনারা ওটা কিনেছিলেন। যাই হোক, বইটা একটু ভালো, এই বইটা থেকেই ধরবেন। আপনাদের পেজ নাম্বার 172 নাম্বার পেজেই আছে এটা। আমরা চলে যাই সাপ্লিমেন্ট 172 পেজে। সানজিদা জাহান, আচ্ছা আমরা অঙ্ক করার আগে জানবো কি যে অঙ্কটা কত দিনের, নতুবা আপনি সমন্বয় জাবেদা করতে পারবেন না। সমন্বয় জাবেদা যত ভালো পারবেন কার্যপত্র তত ভালো পারবেন। আসেন, সানজিদা জাহান জলিল এন্টারপ্রাইজ নামে একটি গার্মেন্টস সামগ্রী ক্রয় বিক্রয় পরিচালনা করেন। 2018 সালে 31 ডিসেম্বর তারিখে তার হিসাব বইতে নিম্নোক্ত রেওয়া মিল প্রস্তুত করা হয়। অর্থাৎ 31 ডিসেম্বর 2018 সালে কিছু রেওয়া মিল দেওয়া আছে এবং রেওয়া মিলটি প্রস্তুত করা হয়।
এই এতটুক, এবং অপর পৃষ্ঠায় আরেকটু আছে এই জায়গায়, অল্প একটু আছে। তো আমরা সরাসরি সমন্বয় জাবেদায় চলে যাই, ওখান থেকে আমরা রেওয়া মিলে যাব। মোট কথা হচ্ছে সমন্বয় জাবেদা পারার একটা শর্ত হচ্ছে, আপনাদের কিছু রুলস দিয়েছিলাম, আবার বারবার রুলসের কথা বলতেছি, ওই রুলসগুলো আপনি ভালোভাবে পড়ে নেবেন, তাহলে আপনি অঙ্কগুলো করতে সুবিধা হবে। তো আসুন তাহলে আমরা সরাসরি চলে যাই। অন্যান্য তথ্যাবলীর মধ্যে লেখা আছে অলিখিত বিক্রয়, দেওয়া আছে 5,000 টাকা। তো আমরা জানি বিক্রয়, অলিখিত বিক্রয়, কোন ধরনের বিক্রয়গুলো অলিখিত থেকে যায় সেটা আমরা জানি যে ধারে লেনদেনগুলি বাদ পড়ে যায় এবং অলিখিত থেকে যায়। তো সুতরাং আমরা নর্মালি ধারে বিক্রয় করলে যে জাবেদা হয় সেই জাবেদাটাই করব আমরা। তো সুতরাং আমরা এখানে উপরে বিক্রয়টা আর দেখতে হবে না, রেওয়া মিলের ভিতরে কি আছে, এই জায়গায় বলা আছে অলিখিত বিক্রয় 5,000, এই 5,000 টাকা দ্বারাই সমন্বয় জাবেদা করতে হবে অলিখিত কিছু থাকলে। তাহলে সমন্বয় জাবেদায় দেখেন আমরা জানি নর্মালি ধারে বিক্রয় করলে প্রাপ্য হিসাব ডেবিট হয়, বিক্রয় হিসাব কি হয়, ক্রেডিট হয়, টাকা কিন্তু 5,000 টাকাই বসানো আছে। তো সুতরাং আপনাদের কি করতে হবে, এই হিসাবগুলো করতে হলে সর্বপ্রথম আপনার খেয়াল রাখতে হবে হিসাবে আসলে কি চাচ্ছে। তো বুঝতে পারছেন প্রাপ্য হিসাব মানে কি, অথবা আপনারা দেনাদার নামেও শিখেছেন, দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আমরা বিক্রয় একটা এই জন্য ক্রেডিট হয়, নর্মাল জাবেদার মতোই হবে, যদি এরকম অলিখিত থেকে যায়, বাদ পড়া থেকে যায়, স্বাভাবিক যে জাবেদা হওয়ার কথা ছিল সেই জাবেদাটাই হবে, আমি বারবার বলেছিলাম। এবার আসেন 2 নাম্বার, সরলরৈখিক পদ্ধতিতে। এখানে অন্যান্য তথ্যের মধ্যে সরলরৈখিক পদ্ধতিতে আপনার আসবাবপত্রের উপর কি বলতেছে 5.5% আর অবচয় ধার্য করতে হবে। এখন প্রশ্ন হলো 5.5% বলতে কি বোঝায়, অর্থাৎ 5.5%। আপনাদের অনেক সময় দেওয়া থাকে এইভাবে থাকে 5 সমস্ত 2 ভাগের 1%, তখন আপনার একটু সমস্যায় পড়ে যান। নর্মালি এটা জানি আমরা হাফ, তার মানে কি অর্ধেক, 1/2, তার মানে 5.5। এখন খেয়াল করেন এটা আপনি কিভাবে করতে পারেন, 5 দুগুণে 10 সমস্ত ভাঙা নিতে পারেন 5-কে, 5 দুগুণে 10 আর 1 কত 11, নিচে থাকবে কত আপনার 2, অর্থাৎ এই সমস্ত যে 2 আছে এই 2, তাহলে 11কে ভাগ করলে 5.5 হয়। আপনার এইভাবেও থাকতে পারে অঙ্কে। তো সুতরাং আপনারা এইভাবে পার্সেন্টেজগুলো একটু দেখে নেবেন কিভাবে থাকে, বয়ের কোনো কারণ নেই, ক্যালকুলেশন করেও আপনি করে নিতে পারেন, অথবা এই অংশটাকে আপনি ভাগ করলে 0.5 পাবেন, তার অর্থাৎ এরকম ভগ্নাংশ আকারে থাকলে, অর্থাৎ 1কে 2 দ্বারা ভাগ করলে 5 পাবেন, আপনি সরাসরি ভাবে 5 বসাইতে পারেন দশমিক আকারে ভগ্নাংশের অংশটুকু। এটাকে বলা হয় আপনার ভগ্নাংশ, অর্থাৎ এই ভগ্নাংশ আকারে আছে। তো এইভাবে আপনাদের পার্সেন্টেজগুলো ভাঙাতে হবে। তো ওইভাবে বলতেছে কি সরলরৈখিক আসবাবপত্রের উপর, তাহলে আমাদের অঙ্কে খুঁজে নিতে হবে আসবাবপত্র কত পার্সেন্ট আছে। খুঁজেন, এই জায়গায় দেখেন অঙ্কের মধ্যে আসবাবপত্র আছে 2 লক্ষ টাকা। কত টাকা? 2 লক্ষ টাকা। কত আছে আসবাবপত্র? 2 লক্ষ টাকা। এই 2 লক্ষ টাকার উপর আপনি 5% ধরবেন, 5.5% ধরবেন। ক্যালকুলেটারের মধ্যে 5.5% গুণ দিবেন, দেখবেন হয়ে গেছে এইভাবে। অর্থাৎ 2 লাখ টাকা উঠাবেন, উঠানোর পরে গুণ দিবেন 5.5%। শিফট চেপে, সাইন্টিফিক ক্যালকুলেটর তো ইকুয়ালের মধ্যে পার্সেন্টেজ থাকে, দেখেন কত আসছে, 11,000 টাকা আসছে। তাহলে এইভাবে আপনি ক্যালকুলেশনটা করে নিতে পারেন যে এই যে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। আমরা জানি অবচয়ের সমন্বয় জাবেদা, অর্থাৎ নর্মাল যেভাবে অবচয়ের জাবেদা হয় অর্থাৎ সেই জাবেদাটাই হবে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। বুঝতে পেরেছেন? এবার পরবর্তী যে জাবেদাটা আছে সমন্বয় জাবেদাটা, আমরা সেটাই যাচ্ছি। এখানে কি বলা আছে, বিজ্ঞাপনকে 4টি আর্থিক বছরের মধ্যে সমানভাবে সমন্বয় করতে হবে বলা আছে। বিজ্ঞাপনকে কি করতে হবে? সমানভাবে সমন্বয় করতে হবে। তাহলে উপরে আমরা খুঁজতে হবে বিজ্ঞাপন খরচ কত দেওয়া আছে। এখন খেয়াল করেন এটা কিন্তু খরচ আকারে দেওয়া আছে 20,000, আসলে পুরাটা খরচ হয় না, এটা 4 বছরের জন্য দিছে। কয় বছরের জন্য দিছে? 4 বছরের জন্য। কত টাকা? এই 20,000 টাকাকে আপনার কয় বছরের জন্য দিয়েছে? 4 বছরের জন্য দিছে। এই জন্য কত দ্বারা ভাগ হবে? 4 দ্বারা ভাগ হবে। কত? তাহলে প্রতি বছরে কত টাকা করে খরচ হবে বিজ্ঞাপন? 5,000। কিন্তু তারা কি করেছে, অঙ্কের মধ্যে ভুলে বিজ্ঞাপন খরচ সম্পূর্ণ 20,000 টাকা দিয়ে দিছে। আসলে এটা কি ভুল না? তাহলে বিজ্ঞাপন খরচ যদি ভুল হয়ে যায় এখানে খরচ নামে দেওয়ার কারণে, তাহলে আমাদের কি করতে হবে? খরচটাকে সংশোধন করতে হবে। সমন্বয় মানে কি? সংশোধন করা, অ্যাডজাস্ট করা। তাহলে আমাদের বিজ্ঞাপন খরচটাকে কমায় নিতে হবে। কত টাকা খরচ কম হবে? এটা 4 বছরের জন্য যদি হয়ে থাকে, অঙ্কটা কত দিনের? আমাদের অঙ্কটা কিন্তু 1 বছরের, সেটা শুরুতে আলোচনা করা উচিত ছিল। এটা কত দিনের অঙ্ক এখানে কিন্তু বলা নেই। তারপরেও আমরা দেখি এখানে সমন্বয় জাবেদা পর্যন্ত আমরা সর্বশেষ পর্যন্ত অঙ্কটা দেখব। ওখানে পর্যন্ত দেখলে আমরা বুঝে নেব এটা অঙ্কটা কত দিনে। লেখা আছে 2018 সালে 31 ডিসেম্বর তারিখে জলিল এন্টারপ্রাইজের 6 গর্ভিষ্ঠ কার্যপত্র প্রস্তুত করো। 6 গর বলতে সমন্বয় সমন্বিত রেওয়া মিল পর্যন্ত করতে বলেছে এই প্রশ্নে। তো মূলত হচ্ছে আপনার
বলা আছে 31 ডিসেম্বর, তার মানে বোঝা যায় এটা সমাপ্ত বছরের জন্যই। অর্থাৎ একটা বছর 31 ডিসেম্বর দেওয়া থাকলে এবং বছরের শুরুর কোনো তারিখ দেওয়া না থাকলে আমরা ধরে নিই এটা নর্মালি এক বছরের। নর্মালি কয় বছরের? এক বছরের অঙ্ক। আচ্ছা, তাহলে আমাদের এক বছরের খরচ দেখাতে হবে এই জায়গায়। কেন? কারণ 4 বছরের খরচ দেওয়া আছে, একসাথে অগ্রিম দেওয়া আছে। বিজ্ঞাপনকে 4টে আর্থিক বছরের মধ্যে সমানভাবে সমন্বয় করতে হবে। তাহলে আমাদের যে বিজ্ঞাপন খরচ দেওয়া আছে 20,000, মূলত এই বছর আপনার কত খরচ? 5,000, আর বাকি 3 বছরেরটা তো খরচ হয় নাই। তাহলে বাকি 3 বছরেরটা কিভাবে বের করবো? 20,000কে ভাগ দিলে আমরা কত? 4 দিয়ে ভাগ করছি। কেন? এটা 4টা আর্থিক বছরের সমন্বয় করতে বলেছে। তাহলে এক বছরে কত টাকা আছে? 5,000 টাকা আসছে 5,000 টাকা। তাহলে গুণ দেবো আমরা কত দিয়ে? 3 দিয়ে। 3 বছরেরটা অগ্রিম দেখাতে হবে, অর্থাৎ সম্পূর্ণ খরচ হয় নাই। তাহলে 15,000 টাকা আসবে, তাই না? তাহলে 15,000 টাকা যদি আসে, তাহলে সমন্বয় যাবে হবে কি? বিজ্ঞাপনের অগ্রিম বিজ্ঞাপন নামে আমরা লিখি কি? বিলম্বিত বিজ্ঞাপন নামে, তাই না? অর্থাৎ বিলম্বে বিজ্ঞাপন প্রচার করা হবে। এটা বিলম্বিত বিজ্ঞাপন হিসাব ডেবিট, অর্থাৎ আমরা এটা অগ্রিম বিজ্ঞাপন নামেও এটা মনে মনে ধরে থাকি আর কি। মূলত বিলম্বিত বিজ্ঞাপন, বিজ্ঞাপনের ক্ষেত্রে বিলম্বিত হয়, অন্য সকল হিসাবের ক্ষেত্রে কি হয়? অগ্রিম হয়। তো বিলম্বিত বিজ্ঞাপন হিসাব 15,000 টাকা। দেখছেন 3 বছরের অগ্রিম দেখানো হয়েছে, মানে খরচ হয়েছে কত? এক বছরে। কিন্তু ওখানে রেওয়া মিলের মধ্যে কিন্তু ভুলে 4 বছরই খরচ দেখায় ফেলাইছিল। তাহলে 4 বছরের খরচ দেখানো যাবে না, খরচটাকে কমাই নিয়ে আসতে হবে। খরচ কমাতে হলে খরচকে কি করতে হবে? উপরে রেওয়া মিলে বিজ্ঞাপন খরচ কোন পাশে ছিল? ডেবিট পাশে ছিল না? আমরা জানি এটাকে কমাইতে হলে ডেবিটকে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। এই অঙ্কের মধ্যে দেখেন আপনার বিজ্ঞাপন হিসাব কি করা হয়েছে? ক্রেডিট করা হয়েছে কত টাকা দ্বারা? 15,000 টাকা দ্বারা। অর্থাৎ ওই যে বিজ্ঞাপন খরচ যেটা আছে 20,000 টাকা বিজ্ঞাপন খরচ সম্পূর্ণ হয় নাই। সুতরাং আপনাকে কি করতে হবে এই জায়গায়? যে আপনাকে 3 বছরের খরচটা দেখাতে হবে। বুঝতে পেরেছেন? এবার আসেন আমাদের পরবর্তী এন্ট্রিতে বলা আছে যে 4 নম্বর সমন্বয়, প্রাপ্য হিসাবের 4% অনাদায়ী পাওনা সঞ্চিতি সংরক্ষণ করো। প্রাপ্য মানে কি? দেনাদার। অনাদায়ী পাওনা মানে কি? আদৌ পাওয়া যাবে কি যাবে না এমন সন্দেহ থেকে সৃষ্টি হয় অনাদায়ী পাওনা। অর্থাৎ পাওয়া যেতেও পারে, নাও পাওয়া যেতে পারে। এটা কার মাধ্যমে, কাদের কাছ থেকে সৃষ্টি হয়? যারা আপনার কাছ থেকে ধারে মাল ক্রয় করে নিয়ে গেছে, অর্থাৎ আপনি ধারে বিক্রয় করেছেন, অর্থাৎ যাদের কাছে আপনি টাকা পান, মানে প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব, তাদের কাছ থেকে কিছু অংশ পাবেন না বলে ধারণা করেছেন, সেটা হচ্ছে অনাদায়ী পাওনা। তাহলে এখন আসেন, বলেছে আপনার অনাদায় প্রাপ্য হিসাবে 4% অনাদায় পাওনা সঞ্চিতি ধরতে হবে, অর্থাৎ হিসাবটাকে এটা দেখাতে হয়। তাহলে আমাদের প্রাপ্য হিসাবটা খুঁজতে হবে কোথায়? রেওয়া মিলের ভিতরে। তাহলে আমরা রেওয়া মিলে খুঁজে নিই প্রাপ্য হিসাব কত আছে। দেখেন শুরুতেই আছে 90,000 টাকা। প্রাপ্য হিসাব কত হাজার টাকা? 90,000 টাকা। তার উপরে কত পার্সেন্ট ধরতে হবে? 4% বলা হয়েছে। কত পার্সেন্ট? 4%। অনাদায়ী পাওনা সঞ্চিতি সংরক্ষণ করো। তাহলে আমরা 4% ধরে দেখি কত আসে, অর্থাৎ 90,000 গুণ 4% ধরে ফেলবেন। 90,000 গুণন কত পার্সেন্ট? 5%। তাহলে 5% করতে হলে, তো 5% করতে হলে আপনাকে কি করতে হবে? 90,000 না 4% বলা হয়েছে, সরি 4%, শিফট পার্সেন্ট, 3600 টাকা আসে। কত আসে? 3600 টাকা আসে। 4% করলে 3600 টাকা, সরি 4% আসে, 3600 টাকা আসে। তো এইভাবে ক্যালকুলেশন করে নেবেন ক্যালকুলেটরের মাধ্যমে। তাহলে এখানে বলা আছে অনাদায়ী পাওনা হিসাব ডেবিট 3600 টাকা, অনাদায়ী পাওনা সঞ্চিতি হচ্ছে 3600 টাকা ক্রেডিট। তাহলে আমরা জানি অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা একটা ব্যয় আর সঞ্চিতিটা একটা কি করে আপনার, অনেকে বলে এটা আয়, অনেকে বলে এটা দায়। আসলে এটা হচ্ছে হিসাবকে আলাদা করে রাখা হয়। অর্থাৎ এই হিসাবটা আপনার এক কথায় আপনার এটাকে অনেকে আয় বলে, অনেকে দায়ও বলে। নর্মালি এটা আয় ধরা হয় আর কি। হ্যাঁ, তো সুতরাং এটা আলাদা করে দেখানো হয়। মূলত ব্যয়ের বিপক্ষে এটা গঠন করা হয়, বিদায় এটাকে আয় হিসেবে ধরা হয়। কিন্তু আসলে এটা কি করে? ব্যয়কে, অর্থাৎ আয়কে, মানে ব্যয় বাড়িয়ে দেয়, অর্থাৎ আয়কে হ্রাস করে আর কি। তো সুতরাং এটা আমরা ওইভাবে লিখতে পারি। তো এখন আমাদের এই 2019 সাল রাজশাহী বোর্ডের আমাদের জাবেদাটা শেষ হলো। এখন আমরা পরবর্তী জাবেদায় যাব। পরবর্তী চলে আসেন, যশোর বোর্ড 2019 আছে। পরবর্তীতে 2018 সাল 31 ডিসেম্বর তারিখে তাহেরের রেওয়া মিলটি নিম্নরূপ। 31 ডিসেম্বর শেষ হয়েছে কবে এটা বলা নাই। তো আমরা সমন্বয় জাবেদা করব শুরুতেই। ক অংশ খ অংশ আমরা এখন আপাতত দেখবো না। যে যত সমন্বয় জাবেদা পারবেন সে তত বেশি কার্যপত্র পারবেন। তো আসেন, অঙ্কটা দেখতে মনে হয় অনেক বড়। আসলে অঙ্কটা হচ্ছে কি, আমি বলেছিলাম অ্যাকাউন্টিং ইজ এ পাজল।
অর্থাৎ একটা পাজল। আপনি 50% মুখস্থ বিদ্যা, 50% ব্রেনের বিদ্যা। 50% হচ্ছে কি, আপনি কোনগুলো সম্পদ, কোনগুলো আয়, কোনগুলো দায়, কোনগুলো ব্যয়, এটা মুখস্থ রাখতে হবে আপনাকে, কোনগুলো। তো এখন আপনাকে আগে কি করতে হবে, সেগুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে। ভালোভাবে আয়ত্ত হয়ে গেলে আপনি অঙ্কটা কি করতে হবে, সহজে করতে পারবেন এবং খুব দ্রুত করতে পারবেন। এবার আসেন 2018 সালে 31 ডিসেম্বর তারিখে মিস্টার তাহেরের রেওয়ামেন্টে নিম্নরূপ। তাহলে আমরা ধরে নিলাম 31 ডিসেম্বর যেটা বছর শেষে, এক বছরের হিসাব শেষে, কিছুই বলা নাই, আপনারা পড়ে নিতে পারেন, দেখে নিতে পারেন। তো এখন আসেন আমরা সমন্বয়ে চলে গেলাম সরাসরি। এক বছর শেষে 5,000 টাকা সাপ্লাইজ অব্যবহৃত আছে। আপনাদের সাপ্লাইজের কি দিয়েছিলাম, সাপ্লাইজের আপনার দিয়েছিলাম, সাপ্লাইজের আপনার কিছু 4টা সমন্বয় দিয়েছিলাম। কয়টা দিয়েছিলাম, 4টা মানে নোট দিয়েছিলাম। সেই 4টা নোট ভালোভাবে পড়বেন। সাপ্লাইজ অর্থ হচ্ছে মণিহারি, আমরা রেওয়া মিলে মণিহারি নামেও পাবো। এখানে সাপ্লাইজ নামে দেওয়া আছে, তাহলে এটা একটা সম্পদ। যদি মণিহারি নামে থাকতো তাহলে ধরে নিতাম এটা খরচ এবং এটা ডেবিট পাশেই থাকবে, ক্রেডিট পাশে থাকবে না। এটা মণিহারি নামে থাকুক, সাপ্লাইজ নামে থাকুক, কিন্তু মাথায় রাখবেন সাপ্লাইজ অর্থ মণিহারি, আর কি মণিহারি অর্থ মণিহারি। তাহলে সাপ্লাইজ যেহেতু মণিহারি, কিন্তু যদি সাপ্লাইজ নামে থাকে তাহলে ধরবেন এটা সম্পদ, আর যদি মণিহারি নামে থাকে তাহলে ধরে নেবেন এটা ব্যয়। অর্থাৎ বাংলা এবং ইংলিশ একটা কম্বিনেশন আছে এখানে, অর্থাৎ আপনাকে বুঝে নিতে হবে। এখানে অনার্স উঠলে শুধু সাপ্লাইজ নামেই পাবেন, অর্থাৎ ইংলিশ ভার্সন। তো আপনারা এটা অ্যাকাউন্টিং পড়েন, ম্যানেজমেন্টে পড়েন, মার্কেটিং এ পড়েন, আপনার ফিন্যান্সে পড়েন, আপনার প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং পড়তে হবে। ওখানে আপনারা শুধু সাপ্লাইজ নামেই পেয়ে থাকবেন, ওখানে আর কোনো প্রবলেম নাই মণিহারি সাপ্লাইজ নিয়ে। মণিহারির জন্য কিছু সমন্বয় দিয়েছিলাম, সাপ্লাইজের জন্য কিছু আমি সমন্বয় জাবেদা দিয়েছিলাম, অর্থাৎ নোট আকারে দিয়েছিলাম, সেগুলো ভালোভাবে পড়ে নেবেন। এখন এই যে সাপ্লাইজটা আছে এই জায়গায়, এটা সম্পদ। এটা কি সম্পদ। সমন্বয় বলা আছে কি, বছরে 5,000 টাকা সাপ্লাইজ অব্যবহৃত আছে। 5,000 টাকা আগে ছিল কত, সমন্বয়ের মধ্যে সাপ্লাইজ ছিল কত, 35,000 টাকা। সরি, সাপ্লাইজ ছিল কত, 20,000 টাকা। সাপ্লাইজ কত, 20,000 টাকা। তাহলে এখন এই যে 20,000 টাকা সাপ্লাইজ হাতে আছে, এটা হচ্ছে আপনার সম্পদ। নিচেও দেখেন বছর শেষে 5,000 টাকা সাপ্লাইজ অব্যবহৃত আছে, হাতে আছে 5,000 টাকা, এটাও একটা সম্পদ। তাহলে খেয়াল করেন, বছরের শুরুতে 20,000 ছিল, বছরের শেষে এসে বলতেছে কি আপনার, আমরা ধরে নিলাম 20,000 রেওয়া মিলে যেটা আছে এটা বছরের শুরুতে, এবং বছরের সাথে রেওয়া মিলে আছে 20,000, কিন্তু প্রকৃত আছে কত, 5,000। তাহলে খরচ হয়ে গেছে কত, 15,000 টাকা। অর্থাৎ 20,000 থেকে 5,000 টাকা মাইনাস করে দিলে 15,000 টাকা খরচ হয়ে গেছে। তাহলে খরচের জাবেদা করতে হবে। দেখেন সমন্বয় বলা আছে সাপ্লাইজ খরচ হিসাব ডেবিট 15,000 টাকা, সাপ্লাইজ হিসাব কি করা হলো ক্রেডিট 15,000 টাকা। অর্থাৎ সাপ্লাইজ উপরে সম্পদ ছিল, আসলে সম্পূর্ণটা সম্পদ নাই, খরচ হয়ে গেছে কত টাকা, 20,000 টাকা। কিভাবে বুঝলাম, সমন্বয় বলা আছে 5,000 টাকা হাতে আছে, তাহলে বাকি 15,000 গেল কোথায়। 20,000 থেকে 5,000 টাকা যদি থাকে, 5,000 টাকার সাপ্লাই যদি হাতে থাকে, তাহলে 15,000 টাকা সাপ্লাই কোথায় গেছে, অবশ্যই খরচ হয়ে গেছে। তাহলে খরচ দেখাতে হবে। এই জন্য জাবেদা করতে হবে কি